প্রথমত হচ্ছে যে আমি একজন সিম্পল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এই এনার্জি সেক্টর সম্পর্কে আমার বিশেষ কোনো এক্সপার্টাইজ নাই। কিন্তু যেটা হয়েছে এটা তো একটা ন্যাশনাল ইস্যু এখন এই মুহূর্তে। দ্যাটস ওয়াই প্রতিদিন এটা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। সেই জায়গা থেকে লাস্ট 2 উইকস অনেক জায়গাতে অনেকগুলো কথা বলতে হয়েছে। সেই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব। শুরু করার আগে একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আজকে যখন বাসা থেকে বের হব, তখন রেডি যখন হতে যাব আরকি। রেডি হওয়ার আগে লাঞ্চ-টাঞ্চ এটা সব মিলিয়ে তো জাস্ট ওই মুহূর্তে, যে মুহূর্তে আমি লাঞ্চ করতে যাবো, ওই মুহূর্তে কারেন্ট চলে গেল। এবং কারেন্ট চলে যাওয়ার পরে আমার খাবার গরম করার জন্য ওভেন আর ইউজ করতে পারছি না। গেলাম চুলাতে, চুলাতেও গ্যাস নেই। খুব ইন্টারেস্টিং। তো শেষে আমাকে এক প্রকার ওই আধা খেয়ে বের হতে হলো। এবং আমি ইন দ্য মিনটাইম আমি শাওয়ারে যাব। তখন আমি ভাবতেছিলাম যে যদি পানি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, একটা বেশ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আজকে এই প্রোগ্রামে আসলাম। তো এইটা হচ্ছে ঢাকাতে মোটামুটি যেই জায়গাগুলোতে আমাদের কম লোডশেডিং কিংবা কম গ্যাস যায়, এই জায়গাতে এরকম একটা পরিস্থিতি আমি নিজে আজকে ফেস করে আসলাম। তো পরিস্থিতি খুবই সিরিয়াস, মানে ক্রাইসিসটা খুবই সিরিয়াস। এইখানে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্রাইসিসটাকে দেখতে চাচ্ছি, সেই পয়েন্ট অফ ভিউটা আমি দেখলাম যে এইখানে আপনাদের যে পেপারটা, এই পেপারটার ভেতরে এটা আপনারা এনেছেন। বাংলাদেশে আমি দেখছি যে এইটা নিয়ে কম কথা হচ্ছে। আমরা হচ্ছে যে হরমুজ প্রণালী কিংবা আমাদের কি বলে যে এই মহেশখালী টার্মিনাল পুড়ে গেছে, এই আলাপগুলো হচ্ছে। কিন্তু এনার্জি এবং ফুয়েল, এইটা একটা দেশের জাতীয় নিরাপত্তা যেমন, পাশাপাশি এখনকার যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা এটা সিরিয়াসলি আপনার সভরেন্টির সাথে যুক্ত। সিরিয়াসলি সভরেন্টির সাথে যুক্ত। কিভাবে একটা উদাহরণ দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে বিদ্যুৎ সেক্টরটা, বিদ্যুৎ সেক্টরের একটা পার্ট সম্ভবত ১৬০০ মেগাওয়াটের ২টা ইউনিট আদানির সাথে চুক্তি করা আছে। ১৬০০ মেগাওয়াটের ২টা ইউনিট। এবং আমরা যত রেটে আমরা বিদ্যুৎ কিনি, তার ভেতরে সর্বোচ্চ রেট আমরা দেই হচ্ছে আদানিকে, সম্ভবত ১৬-১৭ টাকা। এবং যেটা হচ্ছে আদানি এটা ২টা যুক্তিতে নেয়। একটা যুক্তি হচ্ছে যে ওর ওই প্ল্যান্টটা চালানোর জন্য ওর দেশে একটা কর্পোরেট ট্যাক্স দিতে হয়। যে ট্যাক্সটা আসলে ওর দেওয়ার কথা, এটা সে ট্যারিফে যুক্ত করে দিয়েছে। দ্যাটস ওয়াই এটা বেড়ে গেছে। আরেকটা কাজ করছে সে, সেটা হচ্ছে যে তার কি বলে যে সে নিম্নমানের কয়লা আমাদের মানে ওইটার জন্য সে ব্যবহার করে, কিন্তু দামটা ধরে হচ্ছে উচ্চমানেরটা। দ্যাটস ওয়াই ওইখানেও ট্যারিফটা বাড়ে। তো এইটাকে আমরা যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমাদেরকে তো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয়। এটা কমপ্লিটলি আমরা রিড করি হচ্ছে যে এই আদানিকে দিয়ে এই প্ল্যান্টটা ওইখানে করানোর পরে ওই যে প্রতি বছর যে পরিমাণ টাকা বেশি দেওয়া হয়েছিল, ওইটার একটা অংশ মোদিকে দেওয়া হতো, যেটার জন্য হাসিনাকে এখানে টিকে রাখা হতো। এটা সিম্পল ট্রেড অফ। এর বাইরে অন্য কিছু আমরা দেখতে পাই না। এবং এই আমি কয়েকদিন আগে এই ক্রাইসিসের মধ্যে কয়েকদিন আগে আমি শুনছিলাম রিজওয়ানা হাসান, যিনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন, উনি বলছিলেন যে ওনাদেরকে কোনো একটা সিচুয়েশনে খুব ক্রাইসিসের মধ্যে ফেলে খুব চাপ দিয়ে সম্ভবত গভীর রাতে তাদেরকে পেমেন্ট করে ইয়েটা চালু রাখতে হয়েছে। মানে এরকম একটা পরিস্থিতি। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে এলএনজি টার্মিনাল ২টা মহেশখালীতে। একটা হচ্ছে যে এক্সিলারেট এনার্জি, আরেকটা হচ্ছে সামিট। এবং এইখানে গত মাসের আজকে হচ্ছে গিয়ে এই মাসের ২২, গত মাসের ২১ তারিখে হচ্ছে এইখানে আগুন লাগলো কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটলো। ১ মাস পার হয়ে গেছে, আমরা কিন্তু এখনো জানি না যে এখানে কি ঘটেছে। আমি একটা ফিসফিসানি শুনতে পেয়েছিলাম, এটা আমি ঠিক জানি না। গভর্নমেন্টের কেউ থাকলে কিংবা ধরেন সরকারি দলের এমপি আছেন একজন, উনি বলতে পারবেন আরো ভালো। সম্ভবত এইখানে আমাদের একটা 3rd 4th টার্মিনাল করার একটা প্ল্যান আছে। এইটা নিয়ে সম্ভবত চায়নার সাথে কোনো একটা আলাপ হয়েছে। যেহেতু এটা আমেরিকার ইন্টারেস্টের ফ্যাক্টর আছে, সো চায়নার সাথে যখন আলাপ হয়েছে, তখন এখানে কোনো একটা স্যাবোটাস হইছে কিনা এটা কিন্তু আমরা জানতে পারছি না। ১ মাস পার হয়ে গেছে। যে এখানে কেন এই ঘটনাটা ঘটলো এটা আমরা জানি না। আর বাংলাদেশের মানে পুরো এনার্জি এবং ধরেন ফুয়েল, এই সেক্টরটা কোথায় আছে? ধরেন বাংলাদেশের জ্বালানি, মানে জ্বালানি যেটা তেল, এইটা 100% পাবলিক সেক্টর। যেটা বিদ্যুৎ, এইটা ম্যাসিভলি শেখ হাসিনা ২০১০ এর পরে ইয়েতে দেওয়া শুরু করে, প্রাইভেট সেক্টরে দেওয়া শুরু করে। এবং হচ্ছে ক্যাপাসিটি চার্জ প্রাইভেট ইয়ে দিয়ে এইখানে ধরেন বিরাট একটা লুটের বাণিজ্য তৈরি করে। একদিকে লুট এবং হচ্ছে যে আমার সভরেন্টিকে কিভাবে অন্যদের কাছে জিম্মি করা যায়, সেটার একটা বিরাট মেকানিজম তৈরি করে। যে আমার ধারণা, মানে ধারণা কি, এটা তো আসলে সবাই জানতো যে যেই পথে হাসিনা হাঁটছিল সে পড়বেই। সে যখন পড়ে যাবে তখন যাতে আমরা বড় ক্রাইসিসের মধ্যে পড়ি,
এইভাবেই ডিজাইনগুলো করা হয়েছিল। তো এতে করে দেখেন আপনার আমাদের কি বলে বিদ্যুৎ সেক্টর অলমোস্ট পুরোটা এখন প্রাইভেট সেক্টরে। এরপরে এলএনজি, এলএনজি সম্ভবত 97 অর 98% আমদানি করে প্রাইভেট কোম্পানিগুলো। বড়, বড় অলিগার্করা যারা ধরেন এইখানে কি বলে যে এইখান থেকে একটা বড় অংশ লুট করেছে। এখানে ট্রেড অফ হয়েছে। এইখানে যে ক্লায়েন্ট পেট্রন ইকোনমি যেভাবে ওয়ার্ক করে সেইটার জন্য এই কোম্পানিগুলোকে কাজে লাগানো হয়েছে। এইখানে ধরেন এই কোম্পানিগুলো এমন মানুষেরা চালিয়েছেন যারা যখন এখানে জুলাই মাসে গণহত্যা হচ্ছে তখন তারা শেখ হাসিনার ওইখানে গিয়ে বলছেন যে আমরা আজীবন আপনার সাথে আছি, আপনার সাথে কবরে যাব। এই কোম্পানিগুলোকে এই সুবিধাগুলো তুলে দেওয়া হয়েছে। এখন কারেন্ট কারেন্ট সিচুয়েশন ধরেন যখন হলো কি বলে যে হরমুজ যখন প্রথমবার বন্ধ হলো তখন আমাদের ফুয়েল ক্রাইসিস তৈরি হয়েছে আমরা জানি। কিন্তু আমরা বর্তমানে এসে আসলে কি ফেস করতেছি এখানে ধরেন এটা একটা প্রথমত এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, কিন্তু আমরা এখানে কোনো ন্যাশনাল কল দেখতে পাচ্ছি না গভর্নমেন্টের কাছ থেকে যে একটা ন্যাশনাল ক্রাইসিস আসেন আমরা সবাই মিলে এটা ঠিক করি। এটা আমরা ওইভাবে মানে খুব ভালোভাবে দেখতে পাইনি। তারপরে এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যে যখনই একটা আগুন লাগে তখন আলু পোড়া দেওয়ার এক ধরনের লোক তৈরি হয়, বিভিন্নভাবে আলু পোড়া দিয়ে এখান থেকে আলুটা খাবে। তো লাস্ট যখন ক্রাইসিস হলো ফুয়েল আমরা দেখলাম যে লম্বা লাইন চলতেছে, কিন্তু মিনিস্টাররা পার্লামেন্টে দাঁড়িয়ে ইভেন ধরেন সচিবালয়ে প্রেস কনফারেন্স করে বলতেছেন যে না কোনো ক্রাইসিস নেই, কিন্তু লম্বা লাইন। আচ্ছা এরপরে কি হলো যে আপনি যেহেতু আপনার জ্বালানি একটা ইন্টারন্যাশনাল মানে কি বলে প্রোডাক্ট, এটা তো আপনি বর্ডারের ওই পারে একটা দাম আর এই পারে আর একটা দাম দিয়ে আপনি এটাকে পাচার কিংবা মজুত করে আটকাতে পারবেন না। তাহলে আপনাকে এটা প্রতিনিয়ত সমন্বয় করতে হবে। আপনি যদি আস্তে আস্তে সমন্বয় না করেন, যদি হঠাৎ করে সমন্বয় করেন তাহলে তো একটা বড় শক লাগবে। সেটাই কিন্তু আমাদের মার্কেটে হলো। ইন দ্য মিন টাইম যে কয়দিন এই প্রাইসটাকে ধরে রাখা হলো তার মধ্যে মজুত করে এবং পাচার করে কি পরিমাণ টাকা লুটপাট করা হয়েছে এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। আচ্ছা গেল। এইবারের ক্রাইসিসে এসে এটা আরো ভয়াবহ মাত্রায় চলে গেল। এবারের ক্রাইসিসে একটা ইন্টারেস্টিং ঘটনা খেয়াল করলাম, আপনারা অনেকেই এটা দেখেছেন। এইটা যদিও এক ধরনের কেউ কেউ অস্বীকার করছে সরকারি দলের পক্ষ থেকে, আবার কেউ কেউ এটাকে ধরেন কি বল জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে ওই যে অলিগার্কসরা এখানে ধরেন কি বলে যে কবর পর্যন্ত যেতে চেয়েছিল, তাদের একটা কোম্পানি বসুন্ধরা গ্রুপকে যেই জ্বালানিটা আমাদের কাছে 100% প্রাইভেটে আছে সেটার ক্যাপাসিটি আমরা না বাড়িয়ে ওইটা বসুন্ধরা গ্রুপকে দেওয়ার জন্য একটা বিরাট আয়োজন তৈরি করা হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। ধরেন 24শে মে বসুন্ধরা গ্রুপ অ্যাপ্লাই করতেছে, 2রা জুলাই হচ্ছে কি বলে যে বিপিসিকে দেওয়া হচ্ছে, মিনিস্ট্রি থেকে লেটার দেওয়া হচ্ছে। বিপিসি ধরেন 11 সদস্যের কমিটি অথবা 14 সদস্যের কমিটি করতেছে যে 2 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে হবে। এত তাড়া তাদের, 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে এটাকে বাংলাদেশের এনার্জি কি বলে জ্বালানি ক্রাইসিস তারা দূর করে ফেলবে। এরপরে হচ্ছে যে এই রিপোর্ট হয়তো বা হচ্ছে হঠাৎ করে এই বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো ধারণা করা হচ্ছে উনি এটার সাথে একমত ছিল না। এরপরে আরেকজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হচ্ছে, যে চেয়ারম্যান হচ্ছে এই নিয়োগ পাওয়ার পরে উনি আবার তার টিমকে বলতেছেন যে দ্রুত একটা আইন তৈরি করতে হবে যাতে করে বসুন্ধরাকে এটা দেওয়া যায়। এবং ওই যেদিন উনি এটা বলতেছেন সেদিন ওনাকে আবার প্রমোশন দেওয়া হচ্ছে। সো এটা অল আর কানেক্টেড একটার সাথে আরেকটা। আপনি দেখেন অলরেডি আমাদের বিদ্যুৎ সেক্টর প্রাইভেট সেক্টরে যাওয়ার কারণে আমাদের জাতীয় নিরাপত্তা এবং সভরেন্টি যেরকম মানে রিস্কে আছে, এলএনজি আপনি দেওয়ার কারণে এখানে যে রিস্কে পড়লো, আপনি 1 মাস হয়ে গেছে আপনি জানেন না কেন এলএনজি টার্মিনাল আগুন লাগলো, আপনি 3rd 4th টার্মিনাল করতে পারবেন কিনা এটা আপনি জানেন না। এরপরে এখন যেটা পাবলিক সেক্টর আছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এখন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরে দেওয়া নিয়ে অসুবিধা নেই। জায়গাটা কি, জায়গাটা হচ্ছে যে আপনি এটাকে স্ট্রং রেগুলেশনের মধ্যে রাখতে পারছেন কিনা। আমাদের এখানে কি রেগুলেশন আছে আমরা এটা জানি, এটা তো নাই। আমি এখানে প্রফেসর মুস্তাক স্যার আছেন, আমি তো ওনার একজন স্টুডেন্ট বলতে আমি ডিরেক্ট আপনার স্টুডেন্ট না, বাট আপনার যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট এইটার আমি একজন খুব মানে ভক্ত টাইপ স্টুডেন্ট। আমরা ধরেন আমি আগে আসলে এই ব্যাপারগুলো এত সিরিয়াসলি ভাবিনি, কিন্তু যখন গণ অভ্যুত্থান হওয়ার পরে আমাদের মানে প্রবলভাবে আমাদের মাথার মধ্যে আসলো যে আমাদেরকে তো এই নিউ সেটেলমেন্টে যেতে হবে। এই নিউ সেটেলমেন্টে গেলে আপনি ধরেন এনার্জি সেক্টর যেভাবে শেখ হাসিনা করে রেখে গেছে, আমরা কি ওই পথেই এখন হাঁটবো? নিউ সেটেলমেন্ট আমাদের করতে হবে না? আমাদের ধরেন এই যে এলএনজি এটা যে সেটেলমেন্টে ছিল ওটাতে আমরা রাখবো, এটা তো আমাদের ওই পথে যেতে হবে তো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো তো আমরা ওখানে যাচ্ছিই না, বরঞ্চ আপনার জ্বালানি যেটা পাবলিক সেক্টরে আছে সেইটাকে আবার ধরেন ওই ওল্ড সেটেলমেন্টের পথে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইটা হচ্ছে যে সব মিলিয়ে বাংলাদেশের ধরেন পরিস্থিতি। এই পরিস্থিতিতে যেটা হইছে আমার কাছে যেটা মানে এটা আমি একদম পলিটিক্যাল ওপিনিয়ন দিচ্ছি, আমি কিন্তু একাডেমিকও না, আমি কোনো এক্সপার্টও না, আমি পলিটিক্যাল ওপিনিয়ন দিচ্ছি।
বাংলাদেশের এনার্জি এবং জ্বালানি এই সেক্টর কমপ্লিটলি পাবলিক হাতে থাকতে হবে। এইটা আপনি বিদ্যুৎ এবং ধরেন এলএনজি যেটা দিয়েছেন এটাকে ক্লোজারে আনতে হবে। দায় মুক্তি আইন যেগুলো আপনারা করেছিলেন, মানে যেগুলো শেখ হাসিনা করেছিল, এইগুলোকে রিভিউ করতে হবে। ইভেন আদানির সাথে যে চুক্তিটা, এটা ইন্টারিম কিন্তু রিভিউ শুরু করেছিল। শুরু করার পরে এটা কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট টোর্ট হয়তো বা যেতে হবে। এটা এখন কি অবস্থায় আছে আমরা জানি না। মানে আমাদের বিদ্যুৎ আদানির কাছে থাকবে এবং এইখানে যে ট্রেড অফ হবে, এই ট্রেড অফ দিয়ে ধরেন দিল্লিকে কেউ একজন ধরেন কমিশন দিবে, সেই কমিশন দিয়ে ঢাকাতে গভর্নমেন্ট টিকিয়ে রাখবে। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে, এই সেটেলমেন্টের মধ্যে আমরা থাকতে পারবো না। আমাদেরকে এখান থেকে বের হতে হবে। এই যে সামিট, যারা কোম্পানি বাংলাদেশের ব্যবসা করে বাংলাদেশে, কিন্তু সিঙ্গাপুরের বড় ধনী, কিভাবে হয় এটা, কিভাবে কাজ করে এটা, এই যে পলিটিক্যাল সেটেলমেন্ট, এই সেটেলমেন্টকে ভাঙতে হবে। এখন এটা আমরা ধরেন ইন্টারিমের সময় আমরা হয়তো বা এটা ইন্টারিম অত দক্ষ ছিল না, কিংবা তাদের ওইরকম পলিটিক্যাল সাপোর্ট ছিল না, তারা হয়তো পারেনি। কিন্তু এইটা আমাদেরকে প্রতিনিয়ত এই আলাপটা করতে হবে। এনার্জি সেক্টরের ক্ষেত্রে খুব সিম্পল জায়গাটা, এইটা আমাদেরকে পাবলিক সেক্টরে নিতে হবে। যত ধরনের ভর্তুকি দরকার গভর্নমেন্ট দিবে পাবলিককে, কারণ এইটা কোনো কি বলে যে আমাদের বিলাসবহুল পণ্য না, যে আপনি এইটাকে ধরেন যা ইচ্ছা তাই ওপেন মার্কেটে ছেড়ে দিবেন, যা ইচ্ছা তাই দাম হবে এবং যে পারবে কিনবে, যে পারবে কিনবে না। এইভাবে এই সেক্টর চলবে না। এটা হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইটা গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টকে আমরা এখন 9 লক্ষ কোটি টাকা বাজেট দিই, এটা হয়তো 5 বছর পরে 15 লক্ষ কোটি টাকা বাজেট দেবো, এটা তো আমাদের টাকা। তো এইটা গভর্নমেন্টকে এটা ম্যানেজ করতে পারতে হবে। যে গভর্নমেন্ট এটা ম্যানেজ করতে পারবে না, তার এখানে গভর্নমেন্ট থাকার কোন দায়িত্ব নেওয়ার দরকার নেই তো, যে ম্যানেজ করতে পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট। আচ্ছা, এই এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, যে ভোলাতে যে আমাদের গ্যাস এক্সপ্লোর হয়েছিল, ওইটা কিন্তু আমাদের ন্যাশনাল গ্রিডে ঢোকে না। ওইখানে কি কি নাকি অসুবিধা হয়েছে, কারণ ওইটা ঢুকলে সম্ভবত এই যে এদের যে বিরাট এলএনজির বাণিজ্য, এই বাণিজ্যটা বোধহয় সমস্যা হয়, এই জন্য এটা ঢোকেনি। এবং আমরা যে সমুদ্র সীমা বিজয় নামে বিরাট উল্লাস দেখলাম, তো সমুদ্র সীমা বিজয় করে আমরা কি পেলাম? ওইখানে যে গ্যাস আছে ওটাকে আমরা কেন এক্সপ্লোর করতে গেলাম না? ওইখানে আমার বর্ডারে যে মায়ানমার এবং ইন্ডিয়া, এরা দুই দিক থেকে যে এক্সপ্লোর করে, ওরা যে ওইখান থেকে অলরেডি উত্তোলন করা শুরু করেছে, তাহলে ওই নিচে তো নিশ্চয়ই কোনো এই কাঁটাতারের বেড়া দেওয়া নাই, যে আমারটা ঠিক আছে শুধু ওরটাও নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তাহলে আমার এখান থেকেও এটা যাচ্ছে। তাহলে আমি এইটা কবে করব, কবে এখান থেকে আমি আমি ইয়ে করব, মানে এই আমার আমার সম্পদ আমি রাখবো। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এইটাও আমাকে খুব দ্রুত, আমার যে গ্যাসের সম্পদ আছে এটা দ্রুত আমাকে এক্সপ্লোর করতে হবে।